আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমরা স্পোকেনের 35 নাম্বার থেকে 15টা রুল আলোচনা করব। আমরা নর্মালি কথা বলতে স্পোকেন কেন শিখবো বা স্পোকেনের এই নিয়মগুলো কেন শিখবো সেটা একটু বলি। আমরা নর্মালি যে সেন্টেন্স গুলা মেক করি সেগুলো হচ্ছে রেগুলার, মানে কোনো ধরেন 80% বা 90% ক্ষেত্রে আমরা যে সিস্টেমে সেন্টেন্স গুলা মেক করি সেগুলা, কিন্তু কিছু এক্সেপশনাল ব্যাপার আছে, কিছু অ্যাডভান্স লেভেলের ব্যাপার আছে, কিছু এক বিষয় আছে যেগুলো আছে নর্মাল নিয়মে হবে না, এরকম আর কি। ধরেন এমনিতে উডের আমরা অনেক ব্যাখ্যা দিয়েছি, আবার লাইকের আরেকটা ওর ব্যাখ্যা দিয়েছি, লাইক অর্থ পছন্দ করা, কিন্তু আই উড লাইক এটা অ্যাকচুয়ালি আই ওয়ান্টের সিনোনিম হিসাবে ব্যবহার করব। কেউ যদি বলে আই ওয়ান্ট টু গো টু ইউরোপ, এটা একটা অর্থ প্রদান করে, আমি ইউরোপে যেতে চাই। কিন্তু ওই জায়গায় যদি কেউ বলে আই উড লাইক টু গো টু ইউরোপ, তাহলে এটা আরেকটু সুন্দর হবে। তাহলে আজকে থেকে আমরা চেষ্টা করব আই ওয়ান্ট না বলে বলবো আই উড লাইক। আর ভালো করে যদি আপনি অ্যাডভান্স লেভেলের মানে যান, তাহলে আই উড কে আপনি সংক্ষিপ্ত করে ফেলবেন, আই উড লাইক না বলে বলবেন আড লাইক, মানে প্র্যাকটিসটা আড লাইক। তাহলে বলবেন আইড লাইক টু গো, আমি যেতে চাই। আইড লাইক টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। আইড লাইক টু থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আইড লাইক টু শপ, শপ মানে ক্রয় করা, শপ মানে কেনাকাটা করা। আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই, আই উড লাইক টু এক্সপ্লেইন মাই সেলফ। তাহলে এই মাই সেলফ এর ব্যবহার যখন আমরা নিজেকে বলবো, নিজেকে নিয়ে আমি আমার আমার সম্পর্কে, তাহলে মাই সেলফ। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই বলা যাবে না, বলতে হবে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই সেলফ। তো আই উড লাইক টু এক্সপ্লেইন মাই সেলফ, আমি শিক্ষক হতে চাই, আই উড লাইক টু বিকাম আ টিচার। আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, আই উড লাইক টু কম্পিট ইন এ, এই আমি ভুলে গেছি, আমি আজকে দিব, হ্যাঁ ক্লাস শেষে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। আই উড লাইক টু কম্পিট ইন এ কুকিং কন্টেস্ট। কন্টেস্ট মানে কি? প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। কন্টেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতা, আর কম্পিট মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। বাদ বাকি আই উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। গেল 35। 36 হচ্ছে হ্যাভিং। আমরা জানি হ্যাভিং শব্দের হ্যাভ অর্থ হচ্ছে পাওয়া, হ্যাভ অর্থ থাকা, আরো অনেক অর্থ আছে, পাওয়াও হয়। হ্যাঁ, কিন্তু হ্যাভিং এর পরে যদি আমরা ভার্বের থার্ড ফর্ম দেই, হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম দিলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমরা দেখেছি। কিন্তু হ্যাভিং মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে তারপরে যদি ভার্বের থার্ড ফর্ম দেই, এটার অর্থটা কেমন হবে? হ্যাভিং ইটেন মানে হচ্ছে ভাত খাওয়ার পরে, হ্যাভিং ইটেন রাইস, ভাত খাওয়ার পরে। এটার একটা নাম আছে, নামটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই প্রসঙ্গে আমি এটা একটু আলোচনা করে ফেলি। হ্যাভিং প্লাস ভি3 সমান এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। আপনারা পার্টিসিপল কথাটা শুনেছেন অনেকবার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আপনারা একটা মিনিট একটু লাইনে থাকেন, আমি
যে সময় নিলাম, হঠাৎ করে আমার বিল্ডিং এর মালিক আসছে। উনি উনি যাবে ইয়েতে, কানাডা যাবে। তো বিদায় নিতে আসলো বা বিল্ডিং এর বিভিন্ন বিষয় বললো, যাই হোক। হ্যাভিং প্লাস V3 সমান এটাকে বলে গ্রামারের ভাষায় পারফেক্ট পার্টিসিপল। তাহলে এর আগে আমরা শুনছি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের যে থার্ড ফর্ম, যেটা এটাকে বলে ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা এর আগে জেনেছি। মনে করেন হ্যাভ এর পাস্ট পার্টিসিপল কি হ্যাড। আর আরেকটা আছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন, ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন এজেক্টিভের কাজ করবে, তখন এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। আর ফার্স্ট পার্টিসিপল তো ভার্বের একটা ফর্ম আছে, আর হ্যাভিং প্লাস V3 যেটা, ওটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন হ্যাভিং এর পরে যখন অন্য একটা ভার্ব আসবে, তখন তার অর্থটা কেমন হয় দেখেন কয়েকটা। হ্যাভিং ইটেন রাইস, আই উইল গো টু কলেজ। এখানে যদিও সিম্পলি বলছে যে ভাত খাওয়ার পরে আমি কলেজে যাব, এটা ঠিক আছে, বাট এটার আরেকটা অর্থ আছে। হ্যাভিং সেড দ্যাট মানে হলো আপনি বলছেন ঠিক আছে, বা এই কথা বলা হয়েছে ঠিক আছে, আমি আরেকটু দেখতে চাই। এরকম একটা আইডিয়া এখানে আছে। লাইক আমি একটা সিচুয়েশন আপনাকে বলি। ধরেন আপনি সাজেকে গেছেন। সাজেকে গিয়ে আপনি হাঁটতেছেন হাঁটতেছেন, পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছেন যাচ্ছেন, এদিকে নর্মালি মানুষজন যায় না, আপনার পাঁচজন যাচ্ছেন, একজন হঠাৎ বললো যে আর যাওয়া মনে হয় ভালো হবে না, সেফ হবে না। তখন আপনি বললেন যে ঠিক আছে, তোমার কথাটা ঠিক আছে, আমাদের ফিরে যাওয়া উচিত, এটা আমি বললাম। হ্যাভিং সেড দ্যাট, ইটস ওকে, বাট আই ওয়ান্ট টু এক্সপ্লোর মোর, আমি আরেকটু দেখতে চাই। তো হ্যাভিং সেড দ্যাট অনেক সময় বাটের সিনোনিম হিসাবে কাজ করে আর কি। আর হ্যাভিং এর পর এমনিতে যদি ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে এরকমই আর কি, যে কাজটা হবে সেটা করার পরে, হ্যাভিং ইটেন রাইস, ভাত খেয়ে আমি কলেজে যাব। হ্যাভিং ফিনিশড আওয়ার ওয়ার্ক, এটা স্মল লেটার হবে, উই উইল প্লে ক্রিকেট, কাজটা শেষ করার পরে আমরা ক্রিকেট খেলবো। হ্যাভিং কমপ্লিটেড মাই স্টাডি, আই উইল ট্রাই ফর জব, আই উইল গো অ্যাব্রড। হ্যাভিং গন টু মার্কেট, আই উইল বাই সাম বুকস। সো মোটামুটি আশা করি এইটা আপনারা বুঝেছেন। দেয়ার ইজ, দেয়ার আর নিয়ে এর আগে আমাদের আলোচনা হয়েছে। দেয়ার ইজ এবং দেয়ার আর এর বিষয়ে যেটা ছিল সেটা হলো যে আছে, তাহলে হ্যাভ অর্থ তো আছে, তাহলে ব্যবধানটা কোথায়? খুব ভালো করে খেয়াল করবেন, আশা করি এই জিনিসটা হয়তোবা আপনি মনে করতেছেন জানেন, তারপরে আমি আরেকটু স্পষ্ট করে দিচ্ছি। সেটা হলো যে কোনো কিছু আছে বলতে যদি মালিকানামূলক কিছু বোঝায়, তাহলে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার হবে বা হ্যাড এর ব্যবহার হবে। যেমন ধরেন আমার একটি মোবাইল আছে, তাহলে এটা আমার মালিকানা, এই জন্য হবে আই হ্যাভ এ মোবাইল ফোন। আর মনে করেন যে এই এই এরিয়াতে অনেকগুলো মানে অনেকগুলো আইএলটিএস প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো আপনি বোঝাতে চাচ্ছেন যে এখানে অবস্থান করে। আমার মালিকানা, কার মালিকানা এরকম না, জাস্ট আপনি বোঝাতে চাচ্ছেন যে এই এরিয়াতে গেলে এই জিনিসটা পাওয়া যায়। এইটা হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার আর। অতীতে হইলে কি হবে? দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়্যার। ভবিষ্যতে হইলে হবে দেয়ার উইল বি। এখানে একটি, বা এরকম হ্যাঁ বলেন। এরকম একটা তো উদাহরণ দিছিলেন, ওই যে সিলেটে চা বাগান আছে। হ্যাঁ, সিলেটে চা বাগান আছে, তাহলে দেয়ার আর এ নাম্বার অফ টি গার্ডেনস ইন সিলেট। তারপর হচ্ছে ধরেন ঢাকার মোহাম্মদপুরের কথা যদি বলি, আপনি এখন রাত বাজে 10টা 17, অনেক মনে ডাকাত হয় আছে। অলরেডি আপনি রেড অ্যালার্টে আছেন। সো 11টার পরে বা 12টার পরে যদি আপনি মোহাম্মদপুর এরিয়াতে যান, আপনি বলতে হবে দেয়ার আর অনেক ভালো মানুষ, দেয়ার আর এ লট অফ গুড পিপল। সো মানে হচ্ছে হাইজেকার্স, আপনারা জানেন নিশ্চয়ই মোহাম্মদপুরে যে বিষয়টা হয় এটা, এবং যা রটে তা কিছুটাও বটে, এবং প্রায় এরকম ঘটনা আমরা দেখি। তাহলে বলতে হবে দেয়ার আর এ নাম্বার অফ, এ লট অফ হাইজেকার্স ইন। দেয়ার আর মেনি হাইজাকার্স, এটা কি হয়? হ্যাঁ, দেয়ার আর মেনি হাইজেকার্স ইন, এট মোহাম্মদপুর, যেটি একটি ছোট্ট এরিয়া, সো এট বললে ভালো। থাকতে পারে, দেয়ার ক্যান বি, দেয়ার ক্যান বি, ওই যে কি, দেয়ার ক্যান বি
দেয়ার ক্যান বি এ হাইজেকার হাইডিং ইনটু দ্য জঙ্গল, বা ইনটু দ্য ডার্ক এরিয়া, মানে ধরেন অন্ধকার। তো দেয়ার ক্যান বি এ মিস্টেক, এখানে একটা ভুল হয়ে থাকতে পারে। দেয়ার ক্যান বি এ মিস্টেক, থাকতে পারতো দেয়ার খুড বি, দেয়ার দিয়ে যদি সামনে চলে আসে তাহলে দেখেন আগেরটাতে শুধু আমি ইজ এবং আর এর ব্যবহার বলেছিলাম, এখানে ক্যান এর ব্যবহার আসছে, কুড বি, দের মে বি, এখানে হতেও পারে, এখানে দের মে বি এ ক্রোকোডাইল ইন দিস রিভার, এই নদীতে কুমির থাকতে পারে। দের মাস্ট বি নিশ্চয়ই হবে, দের মাস্ট বি সামথিং ফিশি, কিছু, দের সামথিং মাস্ট বি, দের সাম মাস্ট বি সামথিং কনফিউজিং। দেয়ার মে নট বি, নেগেটিভ হলে তো নট আসে আমরা জানি। দেয়ার মে নট বি পিপল অন দ্য স্ট্রিট, এই সময় আপনি যাইতে যাচ্ছেন, রাস্তায় মানুষজন নাও থাকতে পারে। দেয়ার মাস্ট হ্যাভ বিন নিশ্চয়ই ছিল, মাস্ট হ্যাভ বিন এর বিষয়ে আমি একটু কথা বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারে আমরা কথা বলবো। এর মানে হলো একটা কিছু দেখে আরেকটা কিছু অনুমান করা, এটাকে বলে মাস্ট হ্যাভ বিন। বৃষ্টি হয়েছিল, আমি এটা দেখি নাই সকালে, ঘুম থেকে উঠে আমি দেখলাম যে রাস্তাঘাটে পানি। সো এটা ডাউট নাই যে বৃষ্টি হয়েছিল, এই জন্য আমি আরেকটা বিষয় দেখে একটা জিনিস বুঝলাম যে এখানে বৃষ্টি হয়েছিল। তাহলে দের মাস্ট হ্যাভ বিন হেভি রেইন, বৃষ্টি হয়েছিল, দের মাস্ট হ্যাভ বিন হেভি রেইন। দের মাস্ট হ্যাভ বিন umbrella ইনসাইড মাই ব্যাগ, আমার ব্যাগে একটা umbrella ছিল, কারণ আমি গতকালকে রেখেছিলাম, আমার মনে আছে। থাকা উচিত, দের শুড বি। তাহলে দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ, নতুন একটা গ্রাম করেছেন, মানে একটা এরিয়া মডেল টাউন করেছেন, তাহলে এখানে একটা স্কুল থাকা দরকার, তাহলে বলুন দেয়ার মাস্ট শুড বি আ স্কুল ইন দিস মডেল টাউন ইন দিস এরিয়া। নেগেটিভ করতে গেলে আমরা শুধু অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসিয়ে দিলে আমাদের কি হয়ে যায়, ও নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। দেয়ার শুড নট বি এনি মিস্টেকস ইন দ্য লেটার, পত্রটিতে কোনো ভুল থাকা উচিত নয়। আর শুড হ্যাভ বিন, আমরা বলছিলাম হ্যাভ এর পরে যদি ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে হবে ছিল বোঝাবে, দেয়ার শুড হ্যাভ বিন, থাকা উচিত ছিল। আবারও বলি, শুড এর পরে যদি হ্যাভ থাকে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে এটা কি হবে, ছিল বোঝাবে, উচিত ছিল বোঝাবে। দেয়ার শুড হ্যাভ বিন মসজিদ ইন দিস ভিলেজ। মস্ক শব্দটা আমি অনেক জায়গায় পড়েছি যে মস্ক শব্দটা মস্ক না বলে মসজিদ বলাটাই বেটার, কারণ এটা একটা নাউন, আর এটা কেন আমরা ট্রান্সলেট ইংরেজি করতে যাব। দের কুড হ্যাভ বিন থাকতে পারবে, থাকতে পারে অথবা থাকতে পারবে, কুড হ্যাভ বিন, এটা পারবের চাইতে পারে, মানে দেয়ার কুড হ্যাভ বিন থাকতে পারে। স্যার, দেয়ার শুড নট বি, এখানে বি হয়েছে কেন? এনি মিস্টেক ইন দ্য লেটার। এখানে জি জি, দেয়ার শুড নট বি এনি মিস্টেক ইন দ্য লেটার, এটার মধ্যে বি। আচ্ছা দেখেন, বি ভার্বের অর্থ, বি ভার্ব যখন আমি আলোচনা করেছিলাম, বি ভার্ব মানে হচ্ছে হওয়া অর্থ দিলেই বি ভার্ব। এখন দেয়ার শুড নট বি, এখানে পদ্ধতিতে কোনো ভুল থাকা উচিত না, এই ভুল থাকা মানে সে নিজে থাকবে না, এই জন্য বি আসছে। যদি হ্যাভ হইতো তাহলে দেয়ার শুড নট হ্যাভ এনি মিস্টেকস ইন দা লেটার। এখানে জাস্ট আমি ওয়ার্ডটা এটা চেঞ্জ করে দিই, আমি এটা চেঞ্জ করি পরে আবার। হুম, দেখেন হওয়া, এখন দেখেন হওয়া আমরা জানি শুড অর্থ উচিত আর বি অর্থ হওয়া, দের শুড নট বি, এখানে কোনো ভুল হওয়া উচিত না। আর শুড তো মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে কি হয়, বি হয়। এম ইজ আর ওয়াজ ওয়্যার বিন এগুলো হবে না, মানে মেইন ফর্ম হবে, বেস ফর্ম হবে। এই হওয়া আর থাকা একই অর্থ, এই হওয়ার বদলে থাকা ওয়ার্ডটা বসেছে, আর থাকা এবং হওয়া একই কথা। এখন আপনি যদি হওয়াও দেন তাহলেও হবে, থাকা দিলেও একই অর্থ হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার, বুঝছি। না বুঝলে এটা কি বলবেন। নটের নটের পরে বি হবে, শুধু নটের পরে এই বি নট, বার হবে না? বি ভার্ব হবে, শুডের কারণে বি হবে, অন্য ভার্ব শুড না থাকলে হয়তো অন্য কিছু হইতো, আই এম নট হইতো, হি ইজ নট হইতো। Yes.
there should not be a factory in this area. ইয়েস, খুব সুন্দর কথা বলছেন। দেয়ার শুড নট বি আ ফ্যাক্টরি ইন দিস এরিয়া বিকজ দেয়ার লিভ এ Many lot লট of অফ পিপল। এখানে অনেক মানুষ থাকে, এখানে ফ্যাক্টরি থাকলে এটা মানুষের জন্য ক্ষতির কারণ হবে। কারণ people মানুষ as থাকে মানে এখানে একটা ইয়ে থাকবে, কৃষি জমি আছে, কৃষি কাজ হবে, ফ্যাক্টরি থাকলে কৃষি জমিতে এটা একটা প্রভাব পড়বে। তাহলে থাকা উচিত নয়, দেয়ার শুড নট বি এনি মিস্টেকস। আমি জানি। দেন উই should look at the 38 number rule. আই নো, আমি জানি। আপনি বলতে পারেন স্যার আই নো আমি জানি, এটা ইংরেজিতে আমি জানি, কিন্তু এটার ইংরেজি যেভাবে জানেন ব্যবহার কি আমরা এরকম করি? আই নো হু আর ইউ। এমনিতে হু আর ইউ এটা হচ্ছে কোয়েশ্চন। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। হু, সরি, এটা হচ্ছে কোয়েশ্চন। কিন্তু যদি আপনি জানেন আমি জানি তুমি কে, তাহলে হয়ে যাবে হু ইউ আর। হু ইউ আর, কারণ কোয়েশ্চন হওয়ার কারণে সাবজেক্টের আগে ভার্বটা আসছে, অক্সিলিয়ারি ভার্বটা আসছে। আর যখন আমরা কোয়েশ্চন না দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো, তখন আমরা সাবজেক্টের পরে ভার্বটা নিয়ে যাব। তাহলে আমি জানি তুমি কে, আই নো হু ইউ আর। আই নো হোয়াটস হ্যাপেনিং ইন ইউর মাইন্ড। আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। আই নো হোয়াটস হ্যাপেনিং ইন ইউর মাইন্ড। আমি জানি তোমার মনের মধ্যে কি ঘটতেছে। আই নো হাউ হি হ্যাজ বিন সাকসেসফুল ইন লাইফ। হি হ্যাজ বিন মানে সে হয়েছে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ হ্যাভ হ্যাজ এর পরে বি ভার্ব মানে থার্ড ফর্ম আসছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট বলছিলাম যে ছে, ছু, ছে, ছো, ছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আপনাদের মনে থাকার কথা। তাইলে আই নো আমি জানি, হাউ হি হ্যাজ বিন কিভাবে সে হয়েছে সাকসেসফুল, সফল ইন হিজ লাইফ তার জীবনে। আই নো। এখানে মেইন ভার্ব নাই ভাইয়া নাকি? কি বলেন মেইন ভার্ব? তো এটা হ্যাজ বিন দুইটাই মেইন ভার্ব, হ্যাঁ দুইটাই মেইন ভার্ব। কোন সেন্টেন্সে যদি দুইটাই মেইন ভার্ব, কোন সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে অক্সিলিয়ারি ভার্ব যেটা ওইটাই মেইন ভার্ব। বুঝছেন? আচ্ছা, ধরেন ধরেন ভাই কেউ প্রশ্ন করছে আসলে সে কে, ধরেন সে কে। হুম। ধরেন আমি বললাম যে আই নো মানে আমি চিনি, আমি sorry, আমি জানি, আমি তার মানে ব্যাপারটা বুঝলাম যে আমি তার সম্পর্কে জানি, এরকম হইতে পারে না যে হুম। আমি তার সম্পর্কে আই নো হি ইজ এ লায়ার। আই নো, তাহলে হ্যাঁ আই নো হি ইজ এ লায়ার, ঠিক আছে তো। তাহলে এই সেন্টেন্সে দেখেন ইজটা হচ্ছে মেইন ভার্ব, ফাইনিট ভার্ব। যেই ওয়ার্ডটা যেই ভার্ব দিয়ে আপনি টেন্স চিহ্নিত করবেন ওইটাই হচ্ছে ফাইনিট ভার্ব। আই নো হি ইজ এ লায়ার। আই নো হি ইজ এ, আই নো হাউ বিউটিফুল প্লেস দ্য সাজেক ভ্যালি ইজ। ক্যাপিটাল লেটার হবে। সাজেক ভ্যালি, উপত। আমি জানি সাজেক ভ্যালি কতই না সুন্দর, কতই না সুন্দর জায়গা। আই নো হাউ হি, সরি, আই নো হাউ শি ইজ বিউটিফুল, এরকম হয়। তাহলে বলতে হবে আই নো হাউ বিউটিফুল শি ইজ। এক্সক্লেমেটরি তো হয়ে গেল নাকি হ্যাঁ, সেন্টেন্সটা? এক্সক্লেমেটরি, হাউ দিয়ে এক্সক্লেমেটরি করে ফেলে। আই নো হাউ বিউটিফুল শি ইজ। এখন বেশি এটা আপনি জানেন বললে মানে বোঝা গেল যে সে কত সুন্দর, এটা জেনে ফেলছেন মানে সে আর অত বেশি সুন্দর না। তাহলে আপনি বলেন যে আই কান্ট এক্সপ্লেইন, আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, হাউ বিউটিফুল শি লুকস। আই কান্ট এক্সপ্লেন হাউ বিউটিফুল শি লুকস। সে শি দেখ, লুকস লাইক, শি লুক লাইক এ কুইন। এইখানে এই কুইন বললেই তো আর আপনি এক্সপ্লেন করে ফেললেন তাইলে। আই কান্ট এক্সপ্লেন হাউ বিউটিফুল শি লুকস ইন শাড়ি, শাড়িতে, শাড়ির মধ্যে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আই ক্যান্ট এক্সপ্লেন হাউ বিউটিফুল। ঠিক আছে। আর আই নো বললে এটা লিমিটেড হয়ে গেল, বুঝছেন? মনে বোঝা গেল যে জানেন, তাহলে মনে হয় সৌন্দর্যটা সীমিত করে ফেললেন, যে জেনে ফেলছেন। আচ্ছা, নাও উই উইল টক অ্যাবাউট টাইম, হাউ টু সে দ্য টাইম। লেটস গেট স্টার্টেড। শুরু করা যাক। শুরু করা যাক, এটার ইংরেজি হচ্ছে লেটস গেট স্টার্টেড। শুরু করি, লেটস স্টার্ট। আর লেটস গেট স্টার্টেড মানে বিষয়টা আমি খেলেছি।
লেটস গেট স্টার্টেড, বিষয়টা শুরু করা যাক। হাউ, এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock। এই যে অ ক্লক মানে হচ্ছে অফ ক্লক, মানে হলো ঘড়ি এর 5। ইট ইজ 5 o'clock। এখন 5:30। ইট ইজ হাফ পাস্ট 5, মানে হচ্ছে হাফ, অর্ধেক পাস্ট হয়ে গেছে। এটা ফাস্ট না, এটা হচ্ছে পাস্ট। এখন 5:30 বাজে। ইট ইজ হাফ পাস্ট 5। ইট ইজ কোয়ার্টার পাস্ট 5, মানে অলরেডি কোয়ার্টার হয়ে গেছে, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। আর কিসের পাস্ট 5? 5 পাস্ট হয়ে 15 হয়ে গেছে, তাহলে ইট ইজ কোয়ার্টার পাস্ট 5, মানে এখন 5টা বেজে 15। আর সোয়া 5টা যদি বলতে চান তাহলে বলবেন ইট ইজ কোয়ার্টার টু 5, মানে হলো 5 থেকে, ওই যে আমরা প্রিপোজিশনের যে শিট দিছি এখানে এই কথাটা আছে যে টু মানে হচ্ছে হতে, টু মানে কি হতেও বোঝায়, 2-5 থেকে, তাহলে ইট ইজ কোয়ার্টার টু 5, 5 থেকে কোয়ার্টার মানে হলো 5 পর্যন্ত যদি যাই তাহলে আরো কোয়ার্টার লাগবে। তার মানে 15 মিনিট কম হচ্ছে 5টা, তার মানে এখন 5:45। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি। ইট ইজ 5 minutes to 4। 2-4 মানে যখন বলবেন যে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি, তখন ওইভাবে বলবেন যে ইট ইজ 5 minutes to 4, ইট ইজ 10 minutes to 4, আর ইট ইজ 15 মিনিটস। আর 4 ভাগের 1 ভাগ হলে কোয়ার্টার, অর্ধেক হইলে হাফ, ওইভাবেও বলতে পারেন। আর যেটা কোন একটা সংখ্যার পরে যে সংখ্যা বলবেন, মানে 5টা 10, মানে 5টা বেজে গেছে তার আরো 10 হয়ে গেছে, তাহলে বলবেন ইট ইজ 5 minutes 10 minutes past 4। এখন প্রায় ভাই 9টা বাজে। প্রায় হইলে বলবেন ইটস অ্যাবাউট 9 o'clock, মানে 9টা বেজে যাবে এরকম, মনে করেন 8টা 57 হয়েছে বা 58 হয়েছে এরকম। ধরুন ভাইয়া, জি ভাইয়া। ধরেন ইংলিশটা বলতে আসলে একটু মানে সমস্যা হইতেছে। ধরেন 5টা বাজার সময় হয়ে গেছে কিন্তু বাজে না 5টা। হুম হুম। হুম। এত তেরা পেঁচা না করে যদি বইলা ফেলি ইট ইজ 5 o'clock। হ্যাঁ হ্যাঁ, বলেন, ধরেন হ্যাঁ, এটা তো সমস্যা না, এটা সমস্যা না। এবার ধরেন আমি বললাম যে এত তেরা পেঁচা গেলাম না, বইলা ফেললাম যেটা আছে ওইটাই, সহজটা বইলা একবারে দিলাম কাফায়া। এখন হ্যাঁ, এটা একটা মজার ঘটনা বলি আমি, হ্যাঁ। এটা মজার ঘটনা হইলো, আমি, বলেন হচ্ছে এখানে আসো, এর ইংরেজি কি বলেন তো? কাম হিয়ার। কাম হিয়ার, হ্যাঁ। এখন এটা হচ্ছে কপিল শর্মার শোতে আমি দেখছিলাম আর কি, বলছে একজন বলতেছে এখানে আসো, এর ইংরেজি কি? কাম হিয়ার। তারপরে, তো আমি এখানে বসে আছি, আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ। আমি এখানে বসে আছি, তো আপনিও এখানে বসে আছেন, তাহলে আমি বলবো যে কাম হিয়ার। এখন আমি এখানে বসে আছি, আপনিও এখানে আছেন, আমি যদি আপনাকে বলতে চাই যে ওইখানে যাও, তাহলে বলতে হবে গো দেয়ার। এখন আপনাকে আমি বলতে চাচ্ছি যে বলেন তো, সেখানে যাও এর ইংরেজি কি হবে? তখন আপনি কি করলেন, মানে এখানে দাঁড়ায় বললে তো গো দেয়ার বলতে হবে, এটা আপনি জানেন না, তখন আপনি এখান থেকে ওইখানে গিয়ে ওইখানে দাঁড়ায় বললেন যে এখানে আসো, কাম হিয়ার বললেন। বুঝছেন? তো এই আমি ইংরেজি না গতকাল জানলে, রাত্রে এই শোটা দেখছি। আপনি দেখছিলেন? হ্যাঁ, এটা হচ্ছে কমেডি সার্কাসের শো। আচ্ছা আচ্ছা, এইরকম আর কি। তো ইংরেজি না জানলে দেখেন আপনার অনেক অনেক এনার্জি খরচ করতে হবে, বুদ্ধি খরচ করতে হবে। আর ইংরেজি জানলে এই বুদ্ধিগুলো খরচ করতে হবে না, এই বুদ্ধিগুলো আপনি জমায় রাখতে পারবেন, অন্য জায়গায় খরচ করতে পারবেন। বুঝছেন বিষয়? এই হইলো বিষয় আর কি। তাহলে এখন হ্যাঁ, আপনার যদি কথা বলতে মনে করেন যে এটা প্রবলেম হইতেছে, হ্যাঁ, আপনি এই প্রবলেমটা এইভাবে সমাধান করতে পারবেন যে ইটস 5 o'clock। বুঝছেন, এইভাবে বলতে পারেন। তাহলে আসেন, কাম হিয়ার। কাম হিয়ার মানে হচ্ছে এখানে, কাম হিয়ার মানে এখানে আসো। হাউ কুড ইউ, তুমি কিভাবে পারলে, কিভাবে পারো, এইটা আমরা প্রায়ই বলি যে একটা ফ্রেন্ড আপনার, হ্যাঁ, আপনাকে না বইলা সুলতানস ডাইনে গিয়ে মানে খায়া ফেলছে, বা 3-4 জনকে ট্রিট দিছে আপনাকে বলে নাই, তখন আপনি বললেন যে কিভাবে পারলি তুই, হাউ কুড ইউ ডু দিস। সুলতানস ডাইন সিলেটে, যারা কনটেক্সট বলতে চাই বুঝতেছেন না তাদেরকে বলি, সিলেটে নতুন ব্রাঞ্চ করছে সুলতানস ডাইন।
এই হুম। যে আজকে বাংলাদেশে খেলা চলতেছে ভাই, যে এখন যদি বলি হাউ কুড ইউ মিস দ্য ক্যাচ। হ্যাঁ, হাউ কুড ইউ মিস দ্য কেস, তুমি কিভাবে এই কেসটা মিস করলে, কিভাবে কেসটা মিস করতে পারো? হাউ কুড লিটন মিস দ্য চান্স, কিভাবে সে চান্সটা মিস করলো? হ্যাঁ, বুঝছেন, এটা বলা যাবে। মানে স্যার হাউ কোড দিয়ে এটা মানে অতীত হয়ে যাবে, যে আপনি যেমন উদাহরণগুলো আচ্ছা, দিলেন। এখন আমি বলি। মডাল ভার্ব নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে মডাল ভার্বটা একটু ডিফারেন্ট। এখানে ক্যান দিয়ে প্রেজেন্ট বোঝায়, ফিউচার বোঝায়। কুড দিয়ে ইউজুয়ালি পাস্ট বোঝায়, প্রেজেন্টও বোঝায়, আবার ফিউচারও বোঝায়। আই কুড গো দেয়ার মানে আমি সেখানে যেতে পারতাম, সেখানে যেতে পারি, সেখানে যেতে পারবো। এখন কখন কোনটা বোঝাবে, এটা এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কোন কনটেক্সটে কিভাবে কথাটা বলতেছেন। ঠিক আছে? তো হাউ কুড দিয়ে অনেক সময় প্রেজেন্টও বোঝাবে, বাট মেইনলি হাউ কুড দিয়ে পাস্টই বোঝায়। তুমি কিভাবে এক্সামটা পাশ করলে, হাউ কুড ইউ পাস দ্য এক্সাম। হাউ কুড ইউ গিভ আপ স্মোকিং, কিভাবে তুমি ধূমপান ত্যাগ করেছিলে। হাউ কুড ইউ উইন দ্য গেম, তুমি কিভাবে খেলায় জিতেছিলে। ঠিক আছে? এটা হাউ কুড দিয়ে আমরা লিখবো। এগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয়, এগুলো এগুলো কিন্তু কঠিন না, বুঝছেন, এগুলো সহজ জিনিস। জাস্ট মনে রাখবেন আর প্র্যাকটিস করবেন। তাহলে হাউ কুড ইউ প্লাস ভার্ব, এখন কুড আসছে তার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দ্যাট ইজ ওয়াই, আমরা এর আগে আমরা বলছিলাম দ্যাট ইজ ওয়াই। এটাকে আরেকটা বলছিলাম যে উইচ ইজ ওয়াই। অনেক সময় ওভারল্যাপ করে ফেলে, আমরা ভুলে যাই যে আগে দিছিলাম এটা। উইচ ইজ ওয়াই, দ্যাটস ওয়াই, দিস ইজ ওয়াইও বলা যাবে। দিস ইজ ওয়াই, দ্যাটস হোয়াট আই এম সেইং। আর হচ্ছে দ্যাটস হোয়াট, এখানে আরেকটা আসছে। আচ্ছা, এটার এক্সাম্পলে দেখতেছি দ্যাটস হোয়াট বলছে, এটাই আমি বলতেছিলাম, দ্যাটস হোয়াট আই এম সেইং। ওই যে একটু আগে যে ভাইয়া ভুলটা করলাম, হুম। হয়েছে জায়গা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। দ্যাটস হোয়াট আই মিন। এখানে দ্যাটস ওয়াই দিয়ে কিন্তু এক্সাম্পল হচ্ছে দ্যাটস হোয়াট এর। আচ্ছা, দ্যাটস হোয়াট মানে হচ্ছে এটাই তা যা আমি বলতেছিলাম। দ্যাটস হোয়াট আই এম সেইং, এটাই আমি বলতেছি। দ্যাটস হোয়াট আই মিন, এটাই আমি বুঝাতে চেয়েছি। আই মিন মানে আমি বুঝাতে চাই, বুঝাচ্ছি, বুঝাই। দ্যাটস হোয়াট আই নিড, দ্যাটস হোয়াট উই নিড, এটাই আমাদের দরকার। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, এটাই আমি চাই। দ্যাটস হোয়াট আই থট, এটাই আমি ভেবেছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, দ্যাটস হোয়াট হি টোল্ড মি, দ্যাটস হোয়াট শি সেড, এটাই সে বলেছিল। দ্যাটস হোয়াট হি সেড, দ্যাটস হোয়াট আই উড লাইক টু নো, এটাই আমি জানতে চাই। এ পছন্দ, এখানে উড লাইক মানে পছন্দ করা না, মানে অ্যাকচুয়ালি চাওয়া আর কি, আমি এটা চাই। দ্যাটস ওয়াই আই লাইক টু সি, দ্যাটস হোয়াট আই লাইক, এটাই আমি। দ্যাটস ওয়াই, যে দ্যাটস ওয়াই পরে চলেছে, দ্যাটস ওয়াই মানে এই কারণে। আর দ্যাটস হোয়াট মানে এটাই। দ্যাটস হোয়াট এটাই, দ্যাটস ওয়াই মানে এই কারণে, এই কারণেই। দ্যাটস ওয়াই। বার্থডে গ্রিটিংস কিভাবে কি দেওয়া যায়? হ্যাপি বার্থডে টু ইউ, অনেকভাবে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে, অফ দ্য ডে, এই দিনে বারবার ফিরে আসুক, মানে সুখ ফিরে আসুক আর কি। হ্যাভ এ লাভলি বার্থডে, মে আল্লাহ গিভ পিস এন্ড হ্যাপিনেস অফ দিস ডে, উইশিং ইউ a happy and cheerful birthday, may your day be filled with great moments. ভাইয়া একটা একটা সেন্টেন্স বলি, এটা হয় কিনা দ্যাটস হোয়াই দিয়ে, যে আই উইল বি ম্যারিজ, আই উইল বি ম্যারিজ, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু বি এ জব। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি বিয়ে করব নাকি? যে এই কারণে আমার একটা চাকরি দরকার, তাইলে একটা বলবেন আই চাকরি চাই। ওয়ান্ট, আমি চাই, টু মেরি, ম্যারেজ তো নাউন, টু এর পরে ভার্ব দিবেন। আই আই ওয়ান্ট টু মেরি, আই ওয়ান্ট টু মেরি। কবে বিয়ে করবেন? নেক্সট মান্থ, অথবা সুন, শিগগিরই। দ্যাটস ওয়াই, এই জন্য, আই নিড আ জব, এই জন্য আমার একটি চাকরি দরকার। আমিন, আমিন, সবাই একটু আমিন বলেন। আচ্ছা, আমি, আপনি কি বিয়ে করে ফেলছেন নাকি করবেন? না না না, আমি করি না এখনো। ওই যে বলছিলাম না ভাই ওই দিন, ওই যে একটা স্কুল জব করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করি নাই। আচ্ছা, আচ্ছা, বিএসসি ম্যাথমেটিক্স পড়াশোনা করছি, এখনো বিয়ে করিনি। বুঝতে পারছি। আল্লাহ ভরসা, খুবই জরুরি, খুবই জরুরি। যদি এরকম হতো যে বিয়ে শাদী আসলে না করলেও হবে, তাইলে আর
রিল্যাক্স। মনে করেন এই যে আমি এখন ক্লাস শেষ করব, ক্লাস শেষ করে এখন বেরোবো বাইক নিয়ে, বেরিয়ে শহরে একটু ঘুরবো 0.5 ঘন্টা 40 মিনিট, কোথাও কিছু পাইলে খাবো, এরপরে আসবো ঘুমাবো। কিন্তু বিয়ে শাদী করার পরে এইটা পাবেন না এই সুযোগ। কিন্তু ভাই এটা তো আর সুযোগ পাইলে একটু মোহাম্মদপুরের দিকে যান। আমি আমি তো সিলেটে থাকি। সিলেটে মোটামুটি বলা যায় যে খুবই সেফ, মানে এই সকল ঝামেলা একটু কম। তো এগুলা আরো কিছু কথা আছে, আমি সেটা অফ দ্য রেকর্ড বলবো, এখন আর বলবো না। আহ মার্জান সাহেব খালি দোয়া করেন ভাই, কিছু না বললে হবে, খালি দোয়া করতে হবে। এটা যে এসকেপ করার সুযোগ নাই, আদারওয়াইজ অন্য কিছু ভাবা যেত। কিন্তু এখানে যারা বিবাহের উপযোগী আছেন, মানে বিবাহযোগ্য আছেন, দ্রুত বিয়ে করার অনুরোধ করতেছি। ওকে, আচ্ছা তাহলে আমরা পরে যাই। উইশিং ইউ মেনি ইয়ার্স অফ জয় অ্যান্ড লাভ। আচ্ছা, ইউ ডিজার্ভ অল দ্য হ্যাপিনেস। আই উইশ ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম অন দিস ডে। এখানে মানে ব্যাখ্যা করার কিছু মনে করতেছি না, বিধায় আমি দ্রুত চলে যাচ্ছি আর কি। আই হোপ দিস বার্থডে ব্রিংস ইউ মেনি ফেসিলিটিস অ্যালং উইথ আ ওয়াইফ। ভাই আপনার বার্থডে কবে ভাই? আছেন নাকি? আর ভাইয়া, বার্থডে কবে আপনার? আমার হ্যাঁ। 25 জুলাই 1997। সব মিলে এই যে এটা হলো ডেট আমার ডেট কোন দিন, মানে কোন মাসের কত তারিখ? 25 তারিখ, এই জুলাইয়ের 25 তারিখ। জুলাই চলে গেছে না? জি। তাইলে তাহলে তো আপনার সময় আবার আবার আসতেছে, হ্যাঁ। তাহলে আমি বললাম কি, দেখেন, আই হোপ দিস বার্থডে ব্রিংস ইউ মেনি ফেসিলিটিস অ্যালং উইথ আ বিউটিফুল ওয়াইফ, মেনি গুড থিংস। আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। ভালো, অনেক ভালো বিষয় আসুক, পাশাপাশি কি আসুক, একজন সুন্দরী বউ আসুক। ডেয়ার এর ব্যবহার, ডেয়ার মানে সাহস করা, এটা একটা মডাল ভার্ব। হাউ ডেয়ার ইউ সে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কত। হাউ ডেয়ার ইউ সে সো, তুমি এইভাবে কথা বলো, তোমার মানে এই কথাটা যে বললা, এটা সাহসটা পাইলে কোথা থেকে? হাউ ডেয়ার ইউ সে সো, হাউ ডেয়ার ইউ ডু দিস। মনে করেন যে আমি একদিন বিয়ে শাদী করলাম সত্যি সত্যি, এবং তার 1 মাসের মাথায় আমি বললাম যে আমি একটা ট্যুরে যেতে চাচ্ছি একা, ইন্ডিয়াতে 15 দিনের জন্য। তাইলে রিয়াকশনটা কি হবে? হাউ ডেয়ার ইউ সে সো, তুমি কিভাবে এটা কথা বল, এইরকম কথা বল। বুঝছেন সিচুয়েশন, বুঝছেন? আব্দুর রহমান ভাই, একটু এরকম একটা কনটেক্সট, একটা এক্সাম্পল দেন তো দেখি, আপনি তো ভালো এক্সাম্পল দিতে পারেন। এটা তো ভাই সবার জানার কথা, এটা তো বাংলা ছবির প্রত্যেকটা সিনেমার মধ্যে ডায়লগ, যে হাউ ডিয়ার ইউ। নায়িকা হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা মুভির মধ্যে বলে হাউ ডিয়ার ইউ। সো হ্যাঁ। এটা প্রত্যেকটা মুভিতে বলে। এটা তো সবাই জানার কথা ভাইয়া। এটা আমার মনে হয় না যে কেউ না জানা আছে, যে বাংলা ছবি যারা দেখছে, যে হাউ ডিয়ার ইউ। নায়িকার মা অথবা নায়িকার এই যে বাবা, মানে মামা, যা খালক যাই হোক। এই যে দেখেন, এখানে চলে আসছে আমার এক্সাম্পল। হাউ হাউ ডেয়ার ডেয়ার ইউ রিজেক্ট মি। হাউ ডেয়ার ইউ রিজেক্ট মি, মানে কোন সাহসে? আমার বাপের 10 তলা বাড়ি আছে, একটা ইন্ডাস্ট্রির মালিক, তারপরে তুমি আমাকে রিজেক্ট করতেছো? হাউ ডেয়ার ইউ রিজেক্ট। তো এখন দেখেন, আমি একটু আগে যেটা বলছিলাম যে বাইরে যাওয়ার কথা যদি বলেন, তাহলে অবস্থা দেখেন। হাউ ডেয়ার ইউ গো আউটসাইড দিস নাইট, দিস লেট নাইট, এত রাতে আপনি কোথায়? বাইরে যাওয়ার সাহসটা কোথা থেকে আসে? ইউজ টু আমরা এর আগেও বলেছি, অভ্যস্ততা বোঝায়। অতীতে কোনো কাজ আমরা নিয়মিত করতাম এমন বোঝালে সেটা হচ্ছে ইউজড টু। আর যদি বর্তমান হয়, এমিজার দিলে বর্তমান হয়ে যাবে, ওয়াজ ওয়্যার দিলে অতীতের কন্টিনিউয়াস হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি যদি দেন, হ্যাঁ। আর যদি আপনি ইজ দেন আর তারপরে টু দিয়ে ভার্ব না দেন, নাউন দেন, তাহলে আবার বর্তমান হয়ে যাবে। দ্য মেন ইজ ইউজ টু টি, এই মেনুসটা অভ্যস্ত। আই এম ইউজড টু দিস, আমি এই বিষয়ে অভ্যস্ত। আই এম ইউজড টু সিটি লাইফ, আমি হচ্ছে নগর জীবনে অভ্যস্ত। আই এম ইউজড টু স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত।
আই এম ইউজড টু টেকিং টি, আমি চা খেতে অভ্যস্ত। হি ওয়াজ ইউজড টু রাইডিং। এখন দেখেন, আমি প্রথম ক্লাসে যে বিষয়টা নিশ্চিত করেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি এম ইজ আর থাকে সেটা প্রেজেন্ট, কোনো সেন্টেন্সে যদি ওয়াজ এবং ওয়্যার থাকে সেটা পাস্ট। এটা এখন এই জন্য আর বলা লাগতেছে না, আপনারা নিজেরাই বুঝতেছেন। ভাইয়া ধরেন কেউ আমাকে ইউজ করছে, ধরেন তার এই যে কোনো একটা চাওয়া পাওয়ার জন্য সে আমাকে ইউজ করছে, তখন এটা কি হবে যে? সেটা তো হবে, এই যে মানে বাংলা বলি, সে আমাকে ব্যবহার করেছে বা ব্যবহার করেছিল, হি ইউজড মি, সে আমাকে ব্যবহার করেছিল কেন? ফর হিজ ওন ইন্টারেস্ট, ফর হিজ ওন ইন্টারেস্ট, তার নিজের স্বার্থের জন্য। তার হি ইউজড মি ফর হিজ ওন ইন্টারেস্ট, তার নিজের স্বার্থের জন্য সে আমাকে ব্যবহার করেছিল। দ্য ম্যান ইজ, লাইক বিএসএল। জি জি। মানে লাইক বিএসএল মানে ছাত্রলীগের মতো ইউজ করছে আর কি। আহ, না, এখানে তো ইউজটা দুই রকম ব্যবহৃত হয়। ইউজটা এখানে অভ্যস্ত মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এটা ভার্ব হিসেবে। ইউজড টু, এখানে টু না আসার কারণে ইউজ নিজে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর ইউজড টু যখন, তখন এটা বলা যায় মানে এডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, অভ্যস্ত। দে আর ইউজড টু প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে অভ্যস্ত। আই এম নট ইউজড টু টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়। আই এম নট ইউজড টু ফেস দিস কাইন্ড অফ বিহেভিয়ার বা ফেসিং, আর আমি এইরকম বিহেভিয়ার ফেস করতে অভ্যস্ত নয়। মাই ফ্রেন্ড, অভ্যস্ত বোঝালে শুধুমাত্র ইউজ টু ইউজ করা হয়, ইয়েস, এটাই। জি। তাহলে কি এটা বলা যায় হি ইউজ টু স্লিপ? হি ইজ ইউজড টু স্লিপ। এখন ঘুমাতে অভ্যস্ত কথাটা মানে মনে হচ্ছে যে আরো কিছু দরকার, আরো কোনো একটা কথা বললে বিষয়টা পরিপূর্ণতা পাবে। লাইক সে বিকেলে ঘুমাতে অভ্যস্ত, তাহলে হি ইজ ইউজড টু স্লিপ ইন আফটারনুন, ইন দ্য আফটারনুন। সে রাত জাগতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু বি অ্যাওয়াক, অ্যাওয়াক, হ্যাঁ অ্যাওয়াক ভার্বের থার্ড ফর্ম দিয়ে। ভাই কেউ যদি ঘাড়তারামি করতে অভ্যস্ত হয়ে যায় তাহলে এটা কেউ বলা যায়? হুম, কেউ যদি ঘাড়তারামি করতে করতে অভ্যস্ত হয়ে যায়, ঘাট এরকম তেরামি তো মানে, আছে অনেক। হ্যাঁ হি ইজ ইউজ টু, ঘাট তেরামির ইংরেজিটা বলেন কেউ একজন, আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না। হি ইজ ইউজ টু স্টাবর্ন বললে এক গেয়ে হয় আর কি। স্টাবর্নের সিনোনিম আমার একটা আছে, কই যেন, স্টাবর্ন হচ্ছে হি ইজ ইউজ টু বি স্টাবর্ন, আসলে যার সাথে যার মানে চিপি হবে, চিপি। চিপি, হুম। চিপি এরকম। CHIPPY। জি। ইয়ে আসে কেন, হি ইজ ইউজ টু বি স্টাবর্ন। ওকে, এগুলা। তারপর আমি পারছি, এম, আই ক্যান মানে আমি পারি, আর পারতেছি আর কি, আই এম বিং এবল। আই এম এবল মানে আমি সক্ষম। আর কন্টিনিউয়াস বোঝাতে চাইলে বলবেন কি, আই এম বিং এবল, আই এম বিং এবল টু স্পিক ইংলিশ, আমি কথা বলতে পারছি। আমি, আই এম বিং এবল, হি ইজ বিং এবল টু রাইড আ মোটরসাইকেল, সে একটি মোটরসাইকেল চালাতে পারছে। ভাই আমরা তো অল্প অল্প পারতেছি, তাহলে আমরা কি বলতে পারি আই এম বিং এবল টু সামথিং আচ্ছা, স্পিক অল্প না। ইংলিশ? আচ্ছা, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলি। 2010 সালে আমি আমার এক আত্মীয়ের বাসায় গেছি, এবং ওইখানে হিন্দি মুভি চলতেছে টেলিভিশনে। তখন উনি আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি হিন্দি বুঝো? তখন আমি বলছিলাম কুচ কুচ। তো উত্তরে আর কি বলছিলাম, এই যে আপনি যেটা বললেন এটা যে মনে পড়লো, তো কুচ কুচ মানে কি, অল্প অল্প। তাইলে আমরা পারতেছি, আই এম বিং এবল টু স্পিক ইংলিশ। অল্প না, সামথিং কথাটা এখানে যাবে না, হবে আ বিট মানে অল্প। আই এম বিং এবল টু স্পিক ইংলিশ আ বিট, অল্প।
লিটল বিট বললেও হবে, লিটল বিট। আই এম বিং এবল টু স্পিক ইংলিশ আ বিট। বিট কি একটা ভার্ব না ভাইয়া নাকি? না না, অ্যাডজেক্টিভ। অল্প। এই দুইটা মিলে আর কি, দুইটা মিলেই একটা অর্থ দিবে এখানে। ঠিক আছে। এখন যে বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশ আর বিং এবল টু প্লে ক্রিকেট আ বিট, অল্প অল্প খেলতে পারতেছে, বেশি না। ঠিক আছে। দেরি না করে কোনো কিছু করা শুরু করা, কোনো কাজ করা শুরু করা। গেট ডাউন টু লার্ন ইংলিশ। মানে হচ্ছে আর না থামে শুরু করা, যাত্রাটা শুরু করে দিই, গেট ডাউন টু লার্ন ইংলিশ। লেটস গেট ডাউন টু লার্ন ইংলিশ। গেট ডাউন টু ইট, গেট ডাউন টু রাইট, গেট ডাউন টু রাইট, গেট ডাউন টু সিং। ইংরেজিতে কিভাবে উৎসাহিত করবেন? গুড জব, কিপ গোয়িং, চালিয়ে যাও, কিপ আপ, কিপ আপ, কিপ, গো অ্যাহেড, কিপ গোয়িং, কিপ গোয়িং। হ্যাঁ, কিপ গোয়িং তো বললাম। হ্যাঁ, ক্যারি অন, চালিয়ে যাও। আচ্ছা, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাওয়ার দরকার নাই। ডোন্ট বি অ্যাফ্রেড, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। দ্যাটস গুড এফোর্ট, এটা একটা ভালো চেষ্টা। ভয় পাওয়ার কিছু নেই, দের ইজ নাথিং টু ফিয়ার, ভয় পাওয়ার কোনো কিছু নাই। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য খুবই গর্বিত। উম, তোমার নিজের উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইয়োর সেলফ, কোনো কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল। ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়ায় যেও না, ঘাবড়ে যেও না। স্টে স্ট্রং, শক্ত থাকো। আম বিহাইন্ড ইউ অ্যাবসলিউটলি, আমি তোমার পেছনে আছি, সম্পূর্ণভাবে আছি। রেস্ট অ্যাসিউরড, মানে হচ্ছে নিশ্চিন্তে থাকুন। রেস্ট মানে হচ্ছে থাকা, বিশ্রাম করা, মানে এখানে রেস্ট, রেস্ট হিয়ার। আর অ্যাসিউরড মানে নিশ্চিন্ত। ডোন্ট হেজিটেট, সংকোচ করো না। ডু ইউর বেস্ট, তোমার সর্বোচ্চ চেষ্টা করো। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারির আরেকটা জায়গা বলে দিই, নো ওয়ারিস। এগুলা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আমি আচ্ছা, একটা স্টোরি একটা বলি। ডু ইউর বেস্ট, হুম। যদি বলি ট্রাই টু ইউর বেস্ট। ট্রাই টু ডু ইয়োর বেস্ট, ট্রাই টু ইয়োর বেস্ট না, ট্রাই টু ডু ইয়োর বেস্ট। আচ্ছা, এখন একটা রিয়েল মানে ঘটনা বলি, সেটা হলো আমার এক ছোট ভাই। আমি আমি প্রায় ওর সাথে বসি, কথা বলি, অনেক কিছু ভাল লাগে। তো ও দেখতাম অনেক আগে থেকে মানে কথার মাঝে দুই চারটা ইংরেজি এমনিই বলতো। এবং এরকম করতে করতে এখন সে খুবই ফ্লুয়েন্ট হয়ে গেছে, এমন না যে সে গ্রাম বই বাসায় বসে চেয়ার টেবিলে বসে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করে, এটা করতো না। শুধু সে জাস্ট কথার ফাঁকে দুই তিনটা ইংরেজি বলে দিত। এখন কে কি ভাবতেছে ওইটা নিয়ে ওর অত কিন্তু একটা সময় দেখা যাচ্ছে সে এত ভালো ইংরেজি এখন বলতেছে, তাকে আগে যারা টুকটাক কিছু কথা বলতো এখন দেখা যাচ্ছে তাকে আর ওইটা বলছে না। সো আমরা কি করতে হবে আমাদের, ওই যে মানে মানুষ কি ভাববে কি মনে করবে এগুলো যদি ভাবেন তাইলে আর হবে না, এগুলো বাদ দিতে হবে। কথাবার্তার ফাঁকে ইংরেজি বলেন, এটা বলেন ভাই, আপনি হচ্ছে ভাই আপনার ইংরেজি শেখা দরকার, আপনাকে যা করা দরকার সেটা করেন। ঠিক আছে। প্লিজ, কে কি বললো কে কি ভাবলো এটা দেখা যাবে না। আর এরকম যদি হয়, কেউ যদি মনে করে যে একদম পিছনে টেনে ধরে ফেলতেছে, এরকম একটা অবস্থা হয়, ভাই প্লিজ লিভ হিম অর হার। কেউ যদি মনে করে যে আপনাকে আগাইতে দিতেছেই না, আপনাকে, আপনি ভুল কিছু করতেছেন না। ল্যাঙ্গুয়েজ জিনিসটা প্র্যাকটিসের ব্যাপার, এটা খাতা কলমের ব্যাপার না, টেবিল চেয়ারের বিষয় না, এটা হচ্ছে লগে থাকবেন, লগে রাখবেন তার ল্যাঙ্গুয়েজটাকে। দ্যাটস, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয়ই না। দ্যাটস রিয়েল ইমপ্রুভমেন্ট, আপনি অনেক উন্নতি করছেন, এটা সত্যিকারের উন্নতি হয়েছে। কাম অন, ইউ ক্যান ডু ইট। তবে শুনলে, ইফ ইউ হ্যাভ দ্য প্যাশন্স ইউ উইল বি সাকসিড, এখানে ইউ উইল বি সাকসিড না, ইউ উইল সাকসিড। এখানে একটা ভুল আমরা করি, সাকসেস শব্দটা নিয়ে একটা ভুল আমরা করি। অনেকে বলে যে ভাই আপনি তো সাকসেস, আপনি তো সাকসেস, কথাটা যদি ভুল।
সাকসেস শব্দটা তো হচ্ছে সফলতা। তো আপনি তো সফলতা এটা বলা যাবে না, বলতে হবে আপনি সাকসেসফুল, অথবা বলতে হবে আপনি সাকসেসফুল হবেন, মানে ইউ উইল বি সাকসেসফুল। আর আপনি সফলতা পাবেন, তাহলে হবে ইউ উইল গেট সাকসেস। আর সফল হবেন এর আরেকটা ইংরেজি আছে সফল হওয়া, সাকসিড মানে সফল হওয়া, এটা একটা ভার্ব। সো এটা মানে ইউ উইল সাকসিড ইফ ইউ হ্যাভ প্যাশন, সো ইউ উইল সাকসিড। সো দরকার নাই, এটা বল। ইফ ইউ হ্যাভ দ্য প্যাশন, তোমার যদি ধৈর্য থাকে তাহলে তুমি সফল হবে। বাধ্য হওয়া বোঝালে কম্পেলড, বি প্লাস কম্পেলড, বি থাকতে হবে, বি না। আই এম কম্পেলড, আমি বাধ্য টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে বাধ্য। হি ওয়াজ কম্পেলড, সে বাধ্য ছিল টু গো দেয়ার, সেখানে যেতে। হি হ্যাজ বিন কম্পেলড, তাকে বাধ্য করা হয়েছে টু রিড দ্য বুক, বইটি পড়তে, মানে পেসিভ আর কি, হ্যাঁ? তাকে বাধ্য করা হচ্ছে বইটি পড়তে। সে পরীক্ষায় পাশ, এটা পেসিভ কিভাবে বুঝবেন দেখেন, বি ভার্বের পরে ভার্বের থার্ড, তার আগে হ্যাজ আছে, হ্যাজ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে, হ্যাজ বিন কম্পেলড। there is nothing, কিছুই নাই, there is ভাই এটা nothing। কি হয় যে ইউ আর কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক? হুম, হ্যাঁ অবশ্যই হবে, এই তো ইউ আর কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক, তুমি একটি কাজ করতে বাধ্য, ইউ আর কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। তারপরে বলছেন নাই বলে, দের ইজ নাথিং ইউ ক্যান প্রুভ, প্রমাণ করার মতো তোমার কিছুই নাই। দের ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে তুমি কিছুই করতে পারবে না। দের ইজ নাথিং ইউ ক্যান ডু টু হার্ম মি, তুমি আমার ক্ষতি করতে পারবে না। দের ইজ নাথিং ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করার মতো কিছুই পাবে না, ওর যে কাজকর্ম ভাই তার মধ্যে এমন কিছুই নাই যে তুমি একটু তারে অ্যাপ্রিসিয়েট করবা। দের ইজ নাথিং ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট ইন হিম, there is nothing he can allocate। জি স্যার। ওই যে উপরের আরেকটু একটু একটু যুক্ত করি, যদি হয় কি না আসলে ইউ আর, এই যে একটু আগে বলছিলাম যে ইউ আর ইউ আর কমপ্লিট টু ডু দ্য ওয়ার্ক, দ্যাটস হ্যাঁ, হোয়াই হুম, that's why। দিস কোম্পানি পে স্যালারি এভরি হ্যাঁ, মান্থ, মানে বলা মানে যায় না? ইয়েস বলা যাবে, দ্যাটস ওয়াই কোম্পানি pays you the স্যালারি, তোমাকে কোম্পানি স্যালারিটা দেয়, gives you the স্যালারি, অথবা pays you, স্যালারি না বললেও হবে, pays you, দ্যাটস ওয়াই কোম্পানি pays you, কোম্পানি তোমাকে পে করে। হাউ অ্যাবাউট, আমরা অনেক সময় এটা প্রস্তাব, লাস্ট ওয়ান, আমরা প্রস্তাবের ট্যুরের বিষয়ে কথা বলতেছি, সাজেক আসতেছে, সেন্ট মার্টিন আসতেছে, সিলেট আসতেছে। একজন মাঝখান থেকে বললো যে হাউ অ্যাবাউট মৌলভীবাজার, লাইক শ্রীমঙ্গল আর কি, সিলেট যদি সিলেট জেলার কথা বলি আর কি, হাউ অ্যাবাউট শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল হইলে কেমন হয়। আর হাউ অ্যাবাউট এর পরে যদি নাউন না দিয়ে ভার্ব দেন তাহলে আইএনজি দিবেন, কারণ অ্যাবাউট এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, কারণ অ্যাবাউট একটা প্রিপোজিশন। এখন এই নিয়মটা আমি আপনাদেরকে প্রথম দিকে বলছিলাম যে কিছু নিয়ম জানা থাকা হয়ে গেলে সব নিয়ম জানা হয়ে যাবে। হাউ অ্যাবাউট এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, এটা কেন আমি মুখস্থ এখন আশা করব, কেন আমি মনে রাখবো, আমি আগেই তো জানি যে অ্যাবাউট একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট হেল্পিং হিম, তাকে সাহায্য করলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং হোম, বাড়ি গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট লাভস হিম, নাকি লাভ হিম? ভাই আপনার মাথায় বিয়ে লাভ হার। শাদী বিষয়টা বেশ সরে জোরে কি সোরে সরে কি আছে, জোরে সোরে আছে, ইন্টারেস্টিং। না আমিও ওই, ভাইয়া, এটা আসলে না ঠিক আছে। খুব মজা মজা ইংলিশটা পারতেছে, হ্যাঁ, বুঝছেন, খুব হাউ সুন্দর হইতেছে। অ্যাবাউট, হাউ অ্যাবাউট, আমি একদম আগায় দিই আপনার, হাউ অ্যাবাউট মেরিং হার, কিভাবে তাকে বিয়ে করলে কেমন হয়। হাউ অ্যাবাউট মেরিং হার, তাকে বিয়ে করলে কেমন হয়। আর তার কাছে বিয়ে বসলে কেমন হয়, মানে হাউ অ্যাবাউট গেটিং ম্যারিড টু হার বা হিম, তার কাছে বিয়েতে বসলে কেমন হয়, মানে হাউ অ্যাবাউট গেটিং ম্যারিড, গেটিং ম্যারিড মানে বিয়ে হওয়া, আর বিয়ে মেরিং মানে বিয়ে করা, ঠিক আছে। হাউ অ্যাবাউট নট মেরিং
হাউ অ্যাবাউট স্টেইং সিঙ্গেল? সিঙ্গেল, হাউ অ্যাবাউট স্টেইং সিঙ্গেল ফর এভার, সারা জীবনের জন্য। হাউ অ্যাবাউট স্টেইং সিঙ্গেল ফর এভার, সারা জীবন সিঙ্গেল থাকলে কেমন হয়? মোটামুটি আমরা 50টা পর্যন্ত চলে আসলাম, আরো আছে 16টা, ওটা আমাদের লাস্ট ক্লাসে আমরা আলোচনা করব। তো আমরা এইটা শেষ হলে কিন্তু আমরা ইংরেজিতে ওই যে সেন্টেন্স মেকিং এবং সেন্টেন্স বড় করা এগুলাতে ফোকাস দিব। সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো হবে। যারা আজকে ছিলেন না তাদেরকে একটু আমি গ্রুপে বলে দিব বাকি ক্লাসে যেন থাকে। তো এভাবে চলুক। আর আমি রেকর্ডিং অফ করে দেই, পরে আপনার সাথে আরো কিছু কথা বলবো। ভালো থাকেন, সুস্থ থাকেন।